আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইসলাম লিগ্যাল সলিউশন বিডি.com পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে ছোট ছোট কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। যেমন কোনো এলাকায় যখন জরিপ কার্যক্রম চলে, তখন যদি জমির মালিক ওই এলাকায় না থাকেন বা কোনো জমি যদি কেউ অবৈধ দখলদার হয় অথবা সম্পত্তিটা যদি ওয়াকফকৃত হয় বা দেবোত্তর হয় বা এই সম্পত্তি যদি খাই খালাসি বন্ধক হয় বা বর্গা চাষি হয় বা যদি তিনি এই সম্পত্তিতে অনুমতি দখলদার হয়, তাহলে এই সম্পত্তিগুলো কিভাবে কার নামে রেকর্ড হবে এই সম্পর্কে আজকে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। এখানে আইন কি বলে, তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন এবং আইনি বিষয়গুলো জেনে নিন এবং ভবিষ্যতের আইনি জটিলতা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, মালিক যদি জরিপকালীন সময় অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে জরিপকালে কোনো ভূমি মালিককে যদি পাওয়া না যায় এবং তার যদি কোনো বৈধ প্রতিনিধিও পাওয়া না যায় এবং তিনি ওই সম্পত্তি পরিত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন, এরকমের কোনো তথ্য যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে জরিপকারী কর্মকর্তাগণ এই জমির পূর্ববর্তী জরিপে যার নাম ছিল সেই ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করে খতিয়ান করবেন। এখানে আমাদের জানার বিষয়টা হলো, এরকমের যদি কারো বিরুদ্ধে কারো খতিয়ান তার পূর্ববর্তী মালিকের নামে প্রস্তুত হয়ে থাকে, উনি যখন এই বিষয়টা জানতে পারবেন এবং যখন উনি যদি বিদেশে থাকেন, দেশে আসার পরে ওই খতিয়ানটা মিউটেশন করার জন্য বা সংশোধন করার জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বরাবরে উনি ওনার নাম জারির আবেদন করতে পারবেন। তবে সেখানে সেই আবেদনের সাথে অবশ্যই ওনার মালিকানার কাগজপত্র দাখিল করতে হবে। দ্বিতীয়ত, কেউ যদি অবৈধ দখলদার থাকে, তাহলে এই সম্পত্তি কার নামে রেকর্ড হবে? একটা কথা সবসময় মনে রাখতে হবে, অবৈধ দখলদার কখনো জমির মালিক নয় এবং তার কোনো বৈধতা নাই। এই ভূমি আইন 2020-এ সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, অবৈধ দখলদারের নামে কোনো খতিয়ান প্রস্তুত হবে না। এমনকি খতিয়ানের কোনো প্রকার মন্তব্য লিপিবদ্ধ করা হবে না। এখানে সরাসরি জমির যিনি প্রকৃত মালিক তার নামেই খতিয়ান প্রস্তুত হবে। এই ইতিপূর্বে আমরা যদি SARS খতিয়ানগুলো দেখি, সেখানে দেখা যাবে যে মন্তব্যের কলামে অনেক সময় যে দখলদার হিসেবে অন্য একজনের নাম বা জবরদখল হিসাবে নাম থাকত। তাতে করে বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হওয়ায় আইন প্রণেতাগণ এই ভবিষ্যৎ জটিলতা নিরসনের লক্ষ্যে যে অবৈধ দখলদার এর নামে তার নামে কোনোভাবে রেকর্ড হবে না এবং রেকর্ডের কোথাও তার নাম উল্লেখ করা যাবে না। এবং এই তৃতীয়ত, যে পরিত্যক্ত সম্পত্তি যদি হয়, তাহলে এটা কিভাবে কার নামে খতিয়ানভুক্ত হবে? এক্ষেত্রে আমাদেরকে প্রথমতেই বলতে হবে,
1972 সালে রাষ্ট্রপতির 16 নং আদেশ মোতাবেক যেই সমস্ত জমিকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সাবসিকুয়েন্টলি এটা 1986 সালে গেজেট নোটিফিকেশন হয়েছে, তাহলে ওই সমস্ত জমি এই পরিত্যক্ত সম্পত্তি হিসাবে সরকারের নামে প্রস্তুত হবে। ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি যদি হয় সেটা হতে পারে ধর্মীয়, দাতব্য, সমাজ কল্যাণমূলক বা দুস্থ মানবতার সেবায় উৎসর্গকৃত বা পরবর্তী বংশধরদের কল্যাণের জন্য যে ওয়াকফা ইন আওলাদ হয়, তাহলে এই সম্পত্তি যেই উদ্দেশ্যে এবং যেই প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করা হয়েছে ওই প্রতিষ্ঠানের নামে সরাসরি রেকর্ডভুক্ত হয়ে খতিয়ান প্রস্তুত হবে এবং ওই খতিয়ানের মোতাওয়াল্লির নামে অবশ্যই রেকর্ড হবে না। যদি খতিয়ানে মোতাওয়াল্লির নামে রেকর্ড হয় তাহলে আইনত জটিলতার সৃষ্টি হবে, যা ইতিপূর্বে আমি একটা মামলায় দেখেছিলাম যে ওয়াকফকৃত সম্পত্তি যিনি মোতাওয়াল্লি তার নামে রেকর্ড প্রস্তুত করা হয়, পরবর্তীতে তিনি তার মালিকানা সম্পত্তি হিসেবে দাবি করেন, কিন্তু আদালতের সিদ্ধান্ত হচ্ছে যে যুগল কিশোর মামলায় যে পিবি কাউন্সিলের সিদ্ধান্ত এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত হচ্ছে যে ওয়াকফকৃত সম্পত্তি কখনো ব্যক্তির নামে হতে পারে না। এটা ওই যেই নামে ওয়াকফ করা হয়েছে সেই ওয়াকফ এর নামেই রেকর্ড করতে হবে। ঠিক তেমনিভাবে যেই সমস্ত সম্পত্তি দেবোত্তর সম্পত্তি, আমরা এটাকে দেবোত্তর এস্টেটও বলে থাকি, যা হিন্দুরা পূজা অর্চনা বা দেবতাদের উদ্দেশ্যে এই হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের দানকৃত বা উৎসর্গকৃত সম্পত্তি, যা দেখাশোনার দায়িত্ব একজন সেবায়িত বা মহন্তের উপর থাকে। তবে সেবায়িত বা মহন্তের নিজের নাম উল্লেখ করে রেকর্ড করতে পারবেন না। তবে এই সম্পত্তি সরাসরি ওই প্রতিষ্ঠানের নামে বা যেই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নামে রেকর্ড করতে হবে। স্বীকৃতি জমি, স্বীকৃতি জমির ক্ষেত্রে যেই নদীতে স্বীকৃতি হয়েছে সেই জমি ওই নদীভুক্ত হয়ে সরকারের পক্ষে কালেক্টরের নামে অবশ্যই রেকর্ডভুক্ত হবে এবং কালেক্টর এটা সম্পত্তি যখন বালুচর আকারে উঠবে তখনই এটা তিনি পরিমাপ করবেন এবং সেখানে একটি খসড়া মানচিত্র প্রণয়ন করবেন এবং তা প্রকাশ করবেন এবং এই সম্পত্তি অবশ্যই সরকারের অনুকূলে থাকবে। জরিপ চলাকালীন সময় বা মাঠ পর্যায়ে যে অ্যাটেস্টেশন যদি শেষ হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি হস্তান্তর করে, তাহলে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি সেটেলমেন্ট অফিসে ফাইনাল পাবলিকেশনসের পূর্বে তার নাম ইনক্লুড করার জন্য তিনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যে ভূমি জরিপ কর্মকর্তাগণ জমি হস্তান্তরিত হস্তান্তর গৃহীতার নামে রেকর্ডভুক্ত করবেন এবং তার নামে খতিয়ান প্রকাশ করবেন। খাই খালাসি বন্ধক কিন্তু জমি, আমাদের দেশে এটা দীর্ঘদিনের একটা প্রচলন। মানুষ যখন কোনো আর্থিক সংকটে পড়ে তখন তার এই সাময়িক অসুবিধা লাঘবের জন্য তার যে ভূ সম্পত্তি একটি নির্দিষ্ট সময়ের জন্যে কোনো ব্যক্তির নিকট যদি বন্ধক রাখে, সাবসিকুয়েন্টলি এটাকে যদি একটা নির্দিষ্ট মেয়াদে যে
তিনি এই খাইখালাসি যে আইনটা ছিল সেখানে একজন ব্যক্তি ওই সম্পত্তি 7 বছর পর্যন্ত ভোগ দখল করতে পারবেন এবং ভোগ দখল 7 বছর পরে যিনি এই সম্পত্তির মূল মালিক তার নিকটে আবার এটা চলে যাবে। এখন এরকমের যদি খাইখালাসি কোনো বন্দকি থাকে, এই সময়ের মধ্যে যদি সেখানে কোনো ভূমি জরিপ কার্য পরিচালিত হয়, সেক্ষেত্রে এই বন্ধকদাতার মালিকানা নিশ্চিত হয়ে তার নামে রেকর্ড হবে। যিনি বন্ধক গৃহীতা তার নামে কোনোভাবেই রেকর্ড করা যাবে না, বা রেকর্ডের কোনো পর্যায় বা মন্তব্যের কলামেও তার নাম অন্তর্ভুক্ত করা যাবে না। আমাদের গ্রাম অঞ্চলে যাদের ভূ সম্পত্তি আছে কিন্তু নিজস্ব চাষাবাদের ব্যবস্থা নাই, তারা এই সম্পত্তিগুলো বর্গাদারের মাধ্যমে চাষাবাদ বা ভোগ দখল করেন। তাহলে এই বর্গাদার তার নামে জমি রেকর্ড করানো যাবে কিনা? সেক্ষেত্রে আইন বলছে যে না, বর্গাদারের নামে কখনো রেকর্ড করা যাবে না এবং মন্তব্যের কলামে তার নাম ও বর্গাদার হিসেবেও উল্লেখ করা যাবে না। এখানে জমির যিনি মূল মালিক তিনি তার নামে রেকর্ড হবে, অবশ্যই মনে রাখতে হবে। এবং এই সম্পত্তি বর্গাদার কোনোভাবে কখনোই মালিক হতে পারে না। দ্বিতীয়ত, যেটা আমি আজকের আলোচনাটা শেষ করতে চাই, সেটা হল অনুমতি দখলদার। এই অনুমতি দখলদার যে পারমিসিভ পজেসর, যে পারমিশন নিয়ে যদি কেউ কারো সম্পত্তিতে ভোগ দখলে থাকেন, এই ভোগ দখলে থাকার কারণে তিনি তার নামে রেকর্ড করাতে পারবেন না। মূল মালিকের লিখিত অনুমতি নিয়ে কোনো ব্যক্তি যদি কোনো ভূমি দখলে থাকলে মালিকের নামে পাশাপাশি মন্তব্যের কলামে উক্ত অনুমতিপ্রাপ্ত ব্যক্তির নাম লিপিবদ্ধ হবে। তবে শর্ত থাকে, যদি এরূপ মালিক যদি দখল প্রদানের বিষয়ে অস্বীকার করে এবং সেই ক্ষেত্রে মন্তব্য কলামের অনুমতি দখলদারের নাম লিপিবদ্ধ করা যাবে না। কারণ এই অনুমতি দখলদার তিনি কখনো ওই সম্পত্তির মালিক হতে পারেন না। তিনি শুধু নির্দিষ্ট সময়, যতক্ষণ পর্যন্ত জমির মালিক তাকে ওই সম্পত্তি ভোগ দখল করার অনুমতি দিবেন, ততটুক সময় পর্যন্ত তিনি এখানে বসবাস বা চাষাবাদ বা ভোগ দখল করতে পারবেন। তাহলে এই যে অনুমতি দখলদার, তার এখানে কোনো রাইট সৃষ্টি হয় না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের সকলের জানা দরকার, এ কারণে যে সাধারণত আমাদের দেশে যে জমি জমা নিয়ে যে বিরোধের সূত্রপাত হয়, সৃষ্টি হয়, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে এবং অনভিজ্ঞতা এবং না জানার কারণে। তাই আমরা আসুন আইন সম্পর্কে একটা ধারণা নেই, আইনি বিষয় জানি, এবং আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।